দেশ ও জাতি যখন তাদের স্বপ্নভঙ্গের দুঃস্বপ্নে প্রায় বিধ্বস্ত, তখন চুপি চুপি বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছে জাতিসংঘ। শুধু তাই নয়, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন ৩ বছরের জন্য বাংলাদেশে তাদের কার্যালয় খুলতে যাচ্ছে। জাতিসংঘ যে সব জায়গায় সংঘাত শুরুর পরে যায়, বিষয়টা কিন্তু এমন নয়, কখনো কখনো সংঘাত শুরু করতেও যায়। নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ কি দারুণ ফলাফল করবে? আওয়ামী লীগ যত ভোট পাবে, বাকি দলগুলো সবাই মিলেও কি তেমন ভোট পাবে না? এরকম আলোচনা চলছে। আবার আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে সেটা ভয়াবহ রকমের পরিণতির দিকে যাবে দেশ। মাহমুদুর রহমান মান্না, যিনি একসময় আওয়ামী লীগ করতেন, নাগরিক ঐক্যের চেয়ারম্যান, তিনি আওয়ামী লীগ সম্পর্কে বেশ ভয়ঙ্কর একটা মন্তব্য করে বসেছেন। তাদের মন্তব্যের প্রেক্ষিতে এটা ধরে নেওয়াই যায় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ভয় কাজ করছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না দেওয়ার এই ব্যাপারটাতে। বিদায় ঘণ্টা বাজলো মোহাম্মদ ইউনূসের, এবং দেখা গিয়েছিল গত বছর অন্তর্বর্তী সরকারের গঠনের কিছু মাস পর থেকে মোহাম্মদ ইউনূসের বিদায়ের প্রহর গুনতে শুরু করেছে দেশের সাধারণ জনগণ। আর এই বিষয়টি নিয়ে এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা। তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তারা দিশেহারা, ক্ষমতার ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে সেই চিন্তায়। কিন্তু এই আবহে দেখা যাচ্ছে যে সরকার ঘনিষ্ঠ ছাত্র নেতাদের আচরণে এবার ধীরে ধীরে ক্ষমতাচ্যুতর দিকে এগোচ্ছে মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অপকর্ম, মব হচ্ছে সীমাহীন। সেনাবাহিনী কাজ করছে, কিন্তু যে পরিমাণ বিশৃঙ্খল পরিবেশ ঘটছে দেশে, তার তুলনায় সেটি অপ্রতুল। সেনাবাহিনীর যে একটা উচ্চ মর্যাদা, সেই মর্যাদাটা অলরেডি নিচে নেমে গেছে, আরও নামবে। কাজেই সেনাবাহিনীর এখন কি করণীয়? বিএনপিকে ক্ষমতায় আসা ঠেকাতে দেশি বিদেশি নানান তৎপরতা চলছে বলে বিএনপি মনে করছে। এই জন্য ইউনূস সরকারের মধ্যে একটা শক্তিশালী অংশকে মির্জা আব্বাসরা সন্দেহ করছে, যারা এট এনি কস্ট চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক। এটাও সত্য, এই সরকারের একটা অংশ, এবং যারা চায় না তারা দেশপ্রেমিক, তারা ভারত বিরোধী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি। আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ কি দারুণ ফলাফল করবে? আওয়ামী লীগ যত ভোট পাবে, বাকি দলগুলো সবাই মিলেও কি তেমন ভোট পাবে না? এরকম আলোচনা চলছে। আবার আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে সেটা ভয়াবহ রকমের পরিণতির দিকে যাবে দেশ, সেই আলোচনাও চলছে। বিএনপি নেত্রী রুমিন ফারহানা আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কি উচিত না, সেই ব্যাপারে একটা টক শোতে এই কথাগুলো বলেছেন। সাথে প্রশ্ন করেই বসেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কি কেউ মানবে? আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয়, দেশে বিদেশে সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? উত্তর তিনি না দিলেও তার এই প্রশ্নের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে সেটা কেউ মানবে না, গ্রহণযোগ্য হবে না। এবং উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে আওয়ামী লীগও তো বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেছিল, সেই নির্বাচন কি ধোপে টিকেছে, কিংবা সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কি পেয়েছে তারা আন্তর্জাতিক মহলে? পায়নি, একেবারেই পায়নি। সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের দুটি, এমন কথা তিনি বলেছেন যে বাংলাদেশের দুটি বড় দল, মুখ্য দল দুটি, এই দুটি দলের কোনো একটিকে বাদ দিয়ে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে ধরেন আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন করলেন, তাহলে বিরোধী দল হবে কে? তিনি সরাসরি বলেননি যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বলেছেন যে বিরোধী দল হবে কে। তার মানে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, বিরোধী দল কে হবে? বিরোধী দলে কাদেরকে পাওয়া যাবে, সেই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তিনি একথাও বলেছেন যে গণতন্ত্রের সৌন্দর্য বিরোধী দলের মধ্যে নিহিত থাকে। শক্তিশালী বিরোধী দল না হলে সংসদ শক্তিশালী হয় না, সরকার স্বৈরতন্ত্রের দিকে যে যেতে পারে, স্বৈর শাসক হয়ে যেতে পারে, তার উদাহরণ সাম্প্রতিক সময়ে আমরা পেয়েছি। তিনি এটা বলেছেন যে এর আগের রাজনীতিতে একটা ব্যালেন্স ছিল আওয়ামী লীগ এবং বিএনপি ডানপন্থী দল, আওয়ামী লীগ বামপন্থী ঘরানার। ডান এবং বামের এই যে দুটি ঘরানা, দুটি সংমিশ্রণ, এই দুটির মাধ্যমে বাংলাদেশে একজন আরেকজনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সমালোচনা করে, প্রতিবাদ করে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি আপনি সংসদ গঠন করেন, তাহলে সরকারি ডানপন্থী থাকবে, বিরোধী দলেও হয় ডানপন্থী থাকবে, না হলে উগ্র ডানপন্থী থাকবে, যারা উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করতে চায়, ডানপন্থা রাজনীতি করতে চায়, এরকম রাজনীতির লোকজনই থাকবে। তার মানে হচ্ছে যে সরকারেও ডানপন্থী, বিরোধী দলেও ডানপন্থী কিংবা উগ্র ডানপন্থী, এতে দেশের জন্য খুব একটা মঙ্গল হবে না, এমন মন্তব্য তিনি করেছেন। তিনি স্বীকার করেছেন যে কিছু না হলেও, যত পতনই হোক না কেন, আওয়ামী লীগের তো এখনো 25% ভোট রয়েছে। সেই 25% জনগণ কি করবে? তাদের ভোট কোথায় যাবে? তাদের মতামতের কোনো গুরুত্ব থাকবে না? এটা তো হতে পারে না, এটা গ্রহণযোগ্য হবে না। রুমিন ফারহানা যখন নিজে বললেন, বিএনপি নেত্রী রুমিন ফারহানা যখন নিজেই বলছেন যে অন্তত 25% জনগণের সমর্থন এখনো আওয়ামী লীগের রয়েছে, তখন বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে গ্রহণযোগ্য যে জরিপ, সেটা দিয়ে বলা
বলা যায় যে যদি খুব কমও হয় তাহলেও আওয়ামী লীগের ভোটার মানে স্টক যে ভোটার সেই ভোটারের সংখ্যা 30 থেকে 35%। অনেকে 40, 42, 40, 41 এমনটাও বলেন, কিন্তু আওয়ামী লীগের পতনের ফলে যেহেতু তাদের জনপ্রিয়তায় ধস নেমেছে সেহেতু ধরে নেওয়া যায় সেটা 30 থেকে 35% হবে। এই 30 থেকে 35% জনগণের মতামতকে উপেক্ষা করে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সেটা দেশের জন্য এবং রাজনীতির জন্য বুমেরাং হবে। যদিও বিভিন্ন আওয়ামী লীগের বিরোধীরা অনেক সময় অনেক কথা বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই। আবার আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক হিসেবে এখনো দাবি করছেন সেই ওবায়দুল কাদের সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটা নিয়ে আমরা কোনো কন্টেন্ট বানাইনি, কোনো ভিডিও করিনি। সেখানে তাকে বলতে শোনা গেছে যে আওয়ামী লীগের এখনো কমপক্ষে ছেড়ে দিলেও ফেলে দিলেও 50% ভোট রয়েছে। তিনি 50% দাবি করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি নানা কথাবার্তার কারণে জুলাই আগস্ট আন্দোলনের সময়ই বিতর্কিত হয়েছেন, তার কথায় একটু অতিরঞ্জন ভাব থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা 30 থেকে 35% ফেলে দেওয়া যাবে না। সংস্কারের পরিবর্তে সরকারের প্রকাশ্য সমর্থনে দেশে জারি হলো মবক্রেসি। মবতন্ত্র কায়েমের ফলে ইতিমধ্যে দুর্বল হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ইউনূসের আমলে এসে আরো দুর্বল হয়েছে এবং ধকল সইতে না পেরে মাত্র 10 মাসের শাসনে প্রতিষ্ঠানগুলো পুরোপুরি অচল হয়েছে। দেশের চিরাচরিত সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে, অর্থনীতির কঙ্কাল বেরিয়ে এসেছে। শিক্ষা, শান্তি, সামাজিক নিরাপত্তা সহ সব ধরনের আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের চরম অবনতি হয়েছে। এক কথায় মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। দেশ ও জাতি যখন তাদের স্বপ্নভঙ্গের দুঃস্বপ্নে প্রায় বিধ্বস্ত, তখন চুপি চুপি বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছে জাতিসংঘ। শুধু তাই নয়, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন 3 বছরের জন্য বাংলাদেশে তাদের কার্যালয় খুলতে যাচ্ছে। তারপর কি হবে? ভালো নাকি মন্দ? শান্তি নাকি সংঘাত? মানবাধিকার নাকি গৃহযুদ্ধ? মনে করুন আপনার বাসায় আগুন লেগেছে, আপনি 999 ফোন করলেন, কিন্তু না আসছে পুলিশ, না আসছে ফায়ার সার্ভিস। কিছুক্ষণ পর দেখলেন সেখানে জাতিসংঘ এসে হাজির। আচমকা জাতিসংঘকে দেখে আপনি হয়তো বিভ্রান্ত হলেন, হয়তো বিহব্বল হলেন, ভাবলেন জাতিসংঘ কেন এসেছে, সে কিভাবে আগুন নেভাবে? আপনার ভাবনার রেশ কাটতে না কাটতেই হঠাৎ দেখলেন মহল্লার কিছু লোক সেখানে মারামারি শুরু করে দিয়েছে। একদম জাতিসংঘের সামনেই মারামারি চলছে পুরা দমে। তারপর দেখলেন আরো কিছু লোক সেখানে মারামারিতে জড়িয়ে পড়েছে, তারপর আরো কিছু লোক। এভাবে এক পর্যায়ে পুরো মহল্লা 2 ভাগে ভাগ হয়ে শুরু করে বিভৎস এক দাঙ্গা। কিন্তু জাতিসংঘ কোথায়? জাতিসংঘ আছে, সে দাঙ্গাবাজদের লেবুর শরবত খাওয়াচ্ছে, সেদ্ধ ডিম খাওয়াচ্ছে, তারপর ঘামটা মুছে আবার মারামারিতে পাঠাচ্ছে। এদিকে আপনার বাড়ি পুড়ে ছাই, সেদিকে কারোর কোনো খেয়াল বা ভ্রুক্ষেপ নেই। পৃথিবী জুড়ে সংঘাতময় দেশগুলোতে জাতিসংঘের ভূমিকা সামারাইজ করলে আপনি যেটা পাবেন সেটা অনেকটা এরকমই। ফিলিস্তিন, সিরিয়া, সুদান, ইয়েমেন, ইউক্রেন সহ জাতিসংঘের স্ট্যান্ড অ্যালোন অফিস আছে মাত্র 18টি দেশে। এসব দেশের কোনোটিতে গৃহযুদ্ধ চলছে, কোনোটিতে যুদ্ধ, আবার কোথাও চলছে সরকারি দমনপীড়ন, কোথাও বা সন্ত্রাস ও রাহাজানি। অর্থাৎ সবগুলো দেশেই মানবাধিকারের চরম সংকট চলছে। এমনটাই তো হওয়ার কথা, তাই না? মানবাধিকারের সংকট না থাকলে জাতিসংঘ কেন মানবাধিকার অফিস খুলবে? খুবই ন্যায্য কথা। কিন্তু সংঘ যে সব জায়গায় সংঘাত শুরুর পরে যায়, বিষয়টা কিন্তু এমন নয়। কখনো কখনো সংঘাত শুরু করতেও যায়। জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার অফিস খুলে যদি সত্যি সত্যি নাগরিকের অধিকার নিশ্চিত করতে চায়, তাহলে আমাদের আনন্দের সীমা থাকবে না। কিন্তু সমস্যা হচ্ছে এই সংস্থাটি পৃথিবীর কোথাও শান্তি স্থাপন করেছে এমন নজির খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। কারণ জাতিসংঘ কোথাও গেলে একা যায় না, সাথে করে সংঘাত নিয়ে যায়, যুদ্ধ নিয়ে যায়, মৃত্যু আর ধ্বংস নিয়ে যায়, এবং এক পর্যায়ে হয় জনরোষের মুখে পড়ে সেখান থেকে চলে যায়, অথবা মাঠ পর্যায়ের কর্মীদের প্রাণহানির পর একটা বিবৃতি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর শান্তি হোক অথবা অশান্তি হোক, সেটা স্থানীয় জনগণকেই কাঁধে নিয়ে বয়ে বেড়াতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার পর এখানে কি হতে পারে, ভালো কি হতে পারে সেটা নিশ্চয়ই জাতিসংঘ আর সরকার বলবে। আমরা বরং আশঙ্কার কথাগুলোই বলি। OSCHR এর উপস্থিতি আন্তর্জাতিক নজরদারি বাড়াতে পারে, যা সরকারের উপর চাপ সৃষ্টি করবে। কথায় কথায় বিদেশি হস্তক্ষেপ আর নিষেধাজ্ঞার হুমকি আসবে। দাতা গোষ্ঠীগুলো বাংলাদেশকে আর্থিক সহায়তা ও ঋণ প্রদানে নিরুৎসাহিত হবে। তাছাড়া বাংলাদেশ যদি সামাজিক নিরাপত্তা সহ আরো কিছু সূচকে পিছিয়ে পড়ে, তাহলে এসব প্রতিষ্ঠান চাইলেও ঋণ দিতে পারবে না। বাংলাদেশে পুরোপুরি পশ্চিমা প্রেসক্রিপশন চলতে হবে, অথচ বাংলাদেশে একেবারে নিজস্ব অসুখগুলো এই প্রেসক্রিপশনে ভালো হবে না, উল্টো নতুন নতুন অসুখ তৈরি করবে। সরকারের পক্ষে সামরিক ও মৌলবাদীদের শক্ত অবস্থানের কারণে গণতান্ত্রিক অধিকার হরণ, প্রতিবাদ দমন, সাংবাদিক নির্যাতনের মতো ঘটনা আরো বেড়ে যেতে পারে। জাতিসংঘ যখন এসব নিয়ে ব্যস্ত থাকবে, তখন রাষ্ট্রীয় ব্যবস্থার বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে সরকার। যেমন সংবিধান পরিবর্তন কিংবা বাতিল করা, দেশের নাম, এমনকি জাতীয় পতাকাও পাল্টে যেতে পারে। মানুষ রাস্তায় নামতে চাইবে না, কারণ জাতিসংঘের প্রতি তাদের একটা নির্ভরতা তৈরি হবে। অথচ জাতিসংঘ কোনো কিছুই প্রতিরোধ করবে না, এমনকি সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধীদের উপর সম্ভাব্য গণহত্যা ও জাতিগত নিধনের পরিকল্পনাও নয়। জাতিসংঘ কেবল রিপোর্ট লিখবে এবং প্রচার করবে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। এছাড়া এটি সার্বভৌমত্বের ক্ষতি এবং বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা তৈরি করতে পারে, বিশেষ করে যখন দেশটি আঞ্চলিক শক্তির প্রভাবে মাঝে দাঁড়িয়ে আছে। আগেই বলেছি, জাতিসংঘের তথ্য পাচারের যে স্বভাব সেটি রয়েছে। তারা কিছু তথ্য ভারতকে দেবে, কিছু চায়নাকে, আবার কিছু তথ্য যুক্তরাষ্ট্রকে। এমনকি মায়ানমার বা পাকিস্তানের মতো দেশগুলো কিংবা আরাকান আর্মির মতো নন স্টেট অ্যাক্টরদের কাছেও এই তথ্য শেয়ার করতে পারে তারা। বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব এবং এর সাথে ভারত, চীন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিবেচনা করে OSCHR এর কার্যালয় হয়ে উঠতে পারে প্রক্সি ওয়ারের কন্ট্রোল রুম। ধর্মীয় চরমপন্থা এবং জিহাদি গোষ্ঠীর শক্তি বৃদ্ধির পটভূমিতে বাংলাদেশ মূলত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, কারণ বিদেশি শক্তির হয়ে প্রক্সি ওয়ার চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত জঙ্গি জিহাদি সংগঠন বাংলাদেশে রয়েছে। ফলে গৃহযুদ্ধ অনিবার্য হয়ে উঠবে, কারণ ততদিনে সাম্প্রদায়িক গোষ্ঠী তথা স্বাধীনতা বিরোধী শক্তি সহনশীলতার প্রতিটি সীমা লঙ্ঘন করবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তা মেনে নেবে না। ফলে সারা দেশে আগুন লেগে যাবে, আর এই আগুন থেকে বেরোনোর একটি পথই খোলা থাকবে, আর সেটি হলো গৃহযুদ্ধ।
তবে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে OSCHR এর কার্যালয় স্থাপনের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে বাংলাদেশের পরিস্থিতি সিরিয়া, সুদান, ইউক্রেন, ফিলিস্তিন কিংবা ইয়েমেনের মতোই ভয়াবহ। কিন্তু বিএনপিকে ক্ষমতায় আসা ঠেকাতে দেশি বিদেশি নানান তৎপরতা চলছে বলে বিএনপি মনে করছে। দর্শক, এখন কোনো একটা গোষ্ঠীকে ক্ষমতা আসা ঠেকাতে তৎপরতা চলবে, এটা একদম স্বাভাবিক। এটা আওয়ামী লীগের ক্ষেত্রে চলেছে না? আওয়ামী লীগ যাতে 14 সালে, 18 সালে, 24 সালে নির্বাচন করতে না পারে, ক্ষমতা আসতে না পারে, এই জন্য দেশি বিদেশি কোন চেষ্টা আমরা করিনি? দেশি চেষ্টা করেছি। বিএনপি জামাত ককটেল ফুটিয়েছে, পেট্রোল বোমাও মেরেছে, এটা সত্য কথা। আওয়ামী লীগ স্যাবোটাজ করেছে, আবার তারাও মেরেছে, কত আন্দোলন করেছে। আবার কখনো যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে, কখনো ইউরোপিয়ান ইউনিয়ন, কখনো যুক্তরাজ্য, নানান চেষ্টা যে না নির্বাচন যেন ইনক্লুসিভ হয়, বিএনপি জামাতকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না, অনেক হিসাব নিকাশ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগের পতন শেষ পর্যন্ত হয়েছে নন পলিটিক্যাল এন্টিটির হাতে, লোকাল, যার কোনো বিদেশি সম্পৃক্ততা নেই এবং পলিটিক্যাল ইমপ্লিকেশন কম। সাধারণ জনগণ, শিক্ষার্থীরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এখন বিএনপিকে ক্ষমতা আসা ঠেকাতে চায় নানান গোষ্ঠী, এটা বিএনপি বলছে, মির্জা আব্বাস বলছেন, হ্যাঁ, ইটস ট্রু। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির বিরুদ্ধে যে কথিত ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কাছে বিএনপি হেরে যাচ্ছে। ষড়যন্ত্র বলেন আর নিয়মতান্ত্রিক তৎপরতা বলেন, বিএনপি হেরে যাচ্ছে, বিএনপি পারছে না। তো দর্শক, এবার বিএনপি যাতে ক্ষমতা আসতে না পারে, এই জন্য যে তৎপরতা, এর কাছে বিএনপি চূড়ান্তভাবে হেরে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে। এটা লিখে রাখেন, এত সহজ না। বিএনপি ক্ষমতা আসবে ওটা ভুলে যান, এই পারসেপশন চেঞ্জ করে ফেলেন। না, পিআর সিস্টেম হবে বাংলাদেশে, আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, বিএনপি নিজেরা কামড়াকামড়ি করে মরবে। জনগণ বিএনপিকে বর্জন করছে, নতুন রাজনৈতিক শক্তির উত্থান হচ্ছে, বাংলাদেশের অতীতের হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। বিএনপি আওয়ামী লীগের চরিত্র এক, জনগণ এটা ধরে ফেলেছে। অতএব বিএনপিকে ভোট দেওয়া মানে আবার একটা আওয়ামী শাসনের মতো আগের একটা অবস্থার কবলে পড়া। অতএব বিএনপি চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। মির্জা আব্বাস এটা কেন বলছেন? বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেজন্য একটি পক্ষ কৌশলে সক্রিয়, অভিযোগ মির্জা আব্বাসের। কোন পক্ষে? দেখেন, যে দলটা বিএনপি না অথবা বিএনপির মিত্র না, তারা তো স্পষ্টই চাইবে যে বিএনপি যাতে ক্ষমতা না আসে। এখন এটাকে আপনি তৎপরতা কেন বলছেন? দেখেন, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মির্জা আব্বাস এখানে কোন বিষয়টাকে ইঙ্গিত করেছেন। যদিও পৃথিবীতে যত ভালো কাজ সবগুলোই বিএনপির বিপক্ষে যাবে এবং সবগুলোকেই বিএনপি ক্ষতিকর মনে করবে, কিন্তু স্পেসিফিক মির্জা আব্বাস মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনায়ের যে মহাসমাবেশ, ওইটাকে মিন করেছেন যে ওটা হচ্ছে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র। আচ্ছা, একটা মহাসমাবেশ হচ্ছে প্রকাশ্যে, একটা গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা দিয়ে নেতাদের বক্তব্য ওখানে স্পষ্ট লাইভ দেখানো হয়েছে, বিএনপি জানতে পেরেছে, তাহলে সেটা ষড়যন্ত্র কিভাবে? ষড়যন্ত্র হচ্ছে যেটা গোপনে হয়। ওপেন গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি যার মাধ্যমে সরাসরি প্রকাশ্যে বিএনপির বিরোধিতা করা হচ্ছে, এটা ষড়যন্ত্র না, এটা হচ্ছে তৎপরতা। হ্যাঁ, এটাই তৎপরতা যাতে বিএনপি ক্ষমতায় আসতে পারে। আমি অনেকবার বলেছি যে চরমনার যে মহাসমাবেশ সেটা বিএনপির বিরুদ্ধে। আর এখন যে পিআর সিস্টেম, এটাও একটা মার্কিং। মূলত পিআর সিস্টেমের পক্ষে যারা, তারা বিএনপি বিরুদ্ধে, পিআর সিস্টেমের বিরুদ্ধে যারা, তারা বিএনপির পক্ষে, হিসাব স্পষ্ট, ডিমার্কেশন ক্লিয়ার। তো এই জায়গাটায় হ্যাঁ, পিআর এর পক্ষে আরো বিভিন্ন আন্তর্জাতিক এমনকি লোকাল নানান গোষ্ঠী আছে যারা ইসলামপন্থীদের দেখতেই পারে না, কিন্তু তারা পিআর এর পক্ষে, যেমন সিপিবি টাইপের দলও কিন্তু পিআর এর পক্ষে। হিস্ট্রিক্যালি বাংলাদেশে পিআর চাওয়ার ইতিহাস অনেক পুরনো। সাম্প্রতিককালে পিআর সিস্টেম সামনে এনেছে চরমনাই। আমি চরমনাইকে ক্রেডিট দিই, দীর্ঘদিন জামাত চুপ ছিল, কিন্তু এটার থিওরি বাংলাদেশে এনেছে জামাত। অধ্যাপক গোলাম আজম এই বিষয়ে মোটামুটি একটা বই লিখেছেন। তো দর্শক, এছাড়া নাজমুল হাসান কলিমুল্লাহ আছেন, তার আগেও জামাত এনেছে। তো এই জায়গাটায় বিএনপি যাতে ক্ষমতা না আসে সেজন্য একটি পক্ষ কৌশলে সক্রিয়। এর অর্থ হচ্ছে দেশি বিদেশি নানা তৎপরতা চলছে, কিন্তু সেই তৎপরতার কাছে বিএনপি হেরে যাচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য একটি পক্ষ সুচতুর কৌশলে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, যা করার দরকার তারা তাই করবে, এমনকি দেশ বিক্রি করে দিতে হয় যদি, তারপরও সেটা করবে। তো এটা তারা কি মিন করেছে? দেখেন, দেশ বিক্রি তো আর চাইলেও চরমনায় জামাত করতে পারবে না। দেশ যে কিনবে সেও বিএনপিকে চায় না, এটা মির্জা আব্বাসদের ব্যাখ্যা। তাহলে দেশ কিনতে পারে কে? বাংলাদেশ বিক্রি করে দেওয়া সম্ভব, ভারতের কাছে তো আর কেউ বিএনপি ছাড়া কেউ বিক্রি করতে চাইবে না, আমেরিকার কাছে, চীনের কাছে।
তো এই জন্য এই যে বিদেশি শক্তি যারা বিএনপিকে চায় না, এটা তারা মূলত মির্জা আব্বাস, আমেরিকা এবং চীনকে বুঝিয়েছেন। তাহলে আপনি চিন্তা করেন, বিএনপি চায় না, জামাত চায় না, ছাত্ররা চায় না, সাধারণ মানুষ চায় না, চীন চায় না, আমেরিকা চায় না, তাহলে বিএনপিকে চায় কি? টেম্পো স্ট্যান্ড আর আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের লাভ। তাহলে দেশ বিক্রি করে দিতে পারে কে? কিনতে পারে আমেরিকা, চীন। অতএব তারা বিএনপি সম্ভাব্য শত্রু। আর দেশ বিক্রি করে দেয়া এটা তো আর চাইলেই যে কেউ পারে না। যেমন দেশ বিক্রি করতে ক্ষমতায় থাকা লাগে। দেশ বিক্রি করা বলতে সাধারণত বোঝায় এই যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া, কোনো মিলিটারি বেস করতে দেয়া, কোনো কন্ট্রাক্ট অমুকের হাতে দেয়া, তমুকের হাতে দেয়া, এগুলোই বোঝায়। তো এই জায়গায় আরো আছে যেমন বিভিন্ন চুক্তি করা যেগুলো দেশ বিরোধী, কোনো বিদেশি শক্তিকে বিশেষ সুবিধা দেয়া, মানবিক করিডোর দিয়ে তাদের স্ট্র্যাটেজিক পারপাস সার্ভ করা, এগুলোই দেশ বিক্রি। দেশ বিক্রি বলতে এগুলোই বুঝিয়েছে। সাপোজ চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া, মানবিক করিডোর দিয়ে দেওয়া, এই দুইটাকেই বিএনপি বলবে দেশ বিক্রি করে দিচ্ছে। অথবা অমুক বন্দর বিদেশিদের দেয়। এখন এগুলো শুধু চীনের কাছে এবং আমেরিকার কাছে দেওয়া সম্ভব। অথবা এই আমেরিকা চীন শত্রু। আর দ্বিতীয় হচ্ছে যে এগুলো বিক্রি করে দিতে পারে একমাত্র সরকার। সরকার ছাড়া তো আর বন্দর বিদেশিদের দিতে পারে না। বিএনপি জামাত চাইলে তো আর দিতে পারবে না, তারা ওটা সমর্থন করতে পারবে জাস্ট। এই জন্য ইউনূস সরকারের মধ্যে একটা শক্তিশালী অংশকে মির্জা আব্বাসরা সন্দেহ করছে, যারা এট এনি কস্ট চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক। এটাও সত্য, এই সরকারের একটা অংশ। এবং যারা চায় না তারা দেশপ্রেমিক, তারা ভারত বিরোধী। আর মূল কথা হচ্ছে যে পৃথিবীর সবাইও যদি না চায়, জনগণ চাইলে বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু জনগণই চায় না। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন কিছু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।